এই লোকটির নাম রবিচন্দন, ডাকনাম রবি। রবির চোখে রেটিনার একটি রোগে আক্রান্ত, যা খুব কম মানুষেরই হয়ে থাকে, আর তার চিকিৎসাও খুব বিরল। স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে রবি ঠিক এতটুকুই দেখতে পায়। রবি একটি কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকে। আপনজন বলতে তার কেউই নেই। প্রতিদিন তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাওয়া তার অভ্যাস। অবশ্য অনেকে তাকে নিষেধও করে। এই মেয়েটির নাম শ্বেতা। সে নিচের একটি বাড়িতে ভাড়া থাকে। অবশ্য শ্বেতাও একা থাকে। রবির ব্যালকনি থেকে শ্বেতার বাসার ক্লিয়ারলি দেখা যায়। তাই রবি সুযোগ পেলেই শ্বেতাকে দেখার চেষ্টা করে। এমনকি শ্বেতা যেন বুঝতে না পারে তাই রবি লুকিয়ে লুকিয়েও দেখে। শ্বেতার ঘর থেকে একটি ছেলে এসে শ্বেতার সঙ্গে কথা বলছিল। শ্বেতা তাকে দ্রুত ঘরে যেতে বলে। তার সন্দেহ হচ্ছিল রবি হয়তো তাকে ফলো করছে, তাই শ্বেতা ভিতরে চলে যায়। রবি অফিসে যাচ্ছিল। সিঁড়িতে দুজন মহিলা বসে গল্প করছিল। রবি যেহেতু কম দেখতে পায়, অর্থাৎ রবি শুধু সোজা দেখতে পায়, আশেপাশের জিনিস দেখতে পায় না, তাই তাদের সাথে ধাক্কা লেগে যায়। এরপর রবি তার বাইক নিয়ে অফিসের দিকে রওনা হয়। রবি যতটুকু দেখতে পায় কোনো রকমে অনেক ধীরে ধীরে সে বাইক চালায়। রবি একটি হসপিটালে গিয়ে একজন আই স্পেশালিস্টকে দেখায়। ডক্টর বলে, তোমার এই কেসটি অনেক রেয়ার, এটাকে টানেল ভিশন বলে। ডক্টর জিজ্ঞেস করে, কতদিন ধরে তোমার এই সমস্যা? আগে কোনো ডক্টর দেখিয়েছিলে? রবি বলে, ছোটবেলা থেকেই আমি এই সমস্যায় ভুগছি। আমি ভাবতাম সবাই বোধহয় এমনই দেখতে পায়, যেমনটা আমি দেখতে পাই। আর ছোট থাকতে গ্রামের একজন ডক্টরকে দেখিয়েছিলাম। ডক্টর আরো বলে, তোমার পরিবারের কারো কি এমন আছে? রবি জানায় সে তো কারো এমন দেখেনি, কারণ সে একজন অনাথ। অনাথ আশ্রমে সে বড় হয়েছে। তখন ডক্টর বলে, তোমার আর একটা টেস্টের রিপোর্ট দুপুরে আসবে। তুমি দুপুরের পর এসে আমার সঙ্গে দেখা করো। তারপর রবি বের হয়ে একটি দোকানে গিয়ে সিগারেট চায়। দোকানদার সিগারেট দিয়ে অন্য কাজ করছিল, কিন্তু রবি তার মুখের দিকে তাকিয়ে আছে, তাই সে দেখতে পায় না। এখানে আমরা জানতে পারি রবি তার এই সমস্যার ব্যাপারে কাউকেই কিছু বুঝতে দেয় না। এই মেয়েটির নাম আনু। সে একটি ব্যাংকে কাজ করে। আনু একজন কাস্টমারকে কল করে জানায় তার টাকা জমা দেওয়ার ডেট পার হয়ে গেছে। সে যদি চায় তাহলে তার বাড়িতে ব্যাংক থেকে কাউকে কালেকশন করতে পাঠাবে। তখন রবি আসলে আনু রবিকে সেই কাস্টমারের অ্যাড্রেস দিয়ে কালেকশন করতে পাঠায়। রবি এই ব্যাংকেই ক্রেডিট কার্ড পেমেন্ট কালেকশনে কাজ করে। রবি যখন ওই ব্যক্তির বাড়িতে যায় দেখে ঘর তালাবন্ধ। ফোন করলে সেই ব্যক্তি বলে, আমি তো 9:30টায় আসতে বলেছিলাম, এখন তো 9:30 পার হয়ে গেছে, তাই এখন আমি আর আসতে পারবো না। তাই রবি অফিসে ফিরে আসে। অফিসে ফিরলে রবির বস অনেক বকাঝকা করে, কারণ অ্যাড্রেসটি ছিল খুবই কাছে। তখন আনু বলে, স্যার আমারই ভুল ছিল, আমি রবিকে 9টায় বলেছিলাম। কিন্তু ম্যানেজার বলে এইটুকু পথ যেতে কি আধা ঘন্টা লাগে? রবি ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করে 2 ঘন্টা ছুটি নিয়ে নেয়, কারণ দুপুরে তার ডক্টরের কাছে যাওয়ার কথা। এরপর ডক্টরের কাছে গেলে ডক্টর জানায়, আমি যা ভেবেছিলাম তার থেকেও অনেক জটিল সমস্যা। ধীরে ধীরে তোমার দৃষ্টি আরও ছোট হয়ে যাবে। একসময় তুমি আর দেখতেই পারবে না। এখন একটাই উপায়, তা হলো আই ট্রান্সপ্লান্ট করা। এছাড়া কোনো অপশন নেই। ডক্টর কিছু ঔষধ লিখে দেয় এবং বলে, তুমি চাইলে অন্য ডক্টর দেখাতে পারো। আর আই ট্রান্সপ্লান্ট করতে 3,20,000 টাকা লাগবে। ডক্টর আরও বলে, অ্যালকোহল জাতীয় জিনিস খাবে না একদমই, আর বাইক তো চালানোই যাবে না। রবি তখন মন খারাপ করে ফিরে আসে, কারণ তার কাছে আই ট্রান্সপ্লান্ট করানোর জন্য এত টাকা নেই। আর এই ব্যাপারে সে কাউকে জানাতেও চায় না। রবি অফিসে গিয়ে কালেকশনের টাকা অনুর হাতে দিয়ে দেয়। অনু খেয়াল করে রবির কিছু একটা হয়েছে। এদিকে আবার অনু রবিকে অনেক পছন্দও করে। রবি মন খারাপ করে রাস্তা পার হচ্ছিল। তখন পাশে রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা একটি অন্ধ মেয়ে রবিকে রাস্তা পার করিয়ে দেওয়ার কথা বলে। তখন রবি তার ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ তার চোখের চিকিৎসা করাতে না পারলে তার পরিণতিও ঠিক এমনটাই হবে। রবি বাড়িতে এলে বাড়িওয়ালা রবির কাছে বাড়ি ভাড়া টাকা চায়। রবি বলে, এখনো বেতন পাইনি, পেলেই দিয়ে দেব। এরপর রবি ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছিল। তখন রবি দেখে শ্বেতা একজন ব্যক্তির সাথে কথা বলছে। ব্যক্তিটি শ্বেতাকে একটি গিফট দেয়। তখন শ্বেতা তাকে বাড়ির ভেতর যাওয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু ওই ব্যক্তি যেতে চাচ্ছিল না। এরপর শ্বেতা তাকে জোর করে বাড়ির ভেতরে নিয়ে যায়। রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। এরপর রবি দেওয়ালে একটি পেন্সিল দিয়ে গোল দাগ দেয়। আসলে রবি এটি কয়েক বছর আগে থেকেই দিয়ে আসছে। যত তার দৃষ্টিশক্তি কমতে থাকে সে একটি করে গোল দাগ দিয়ে ওই ডেট লিখে রাখে। দিন দিন তার দৃষ্টিসীমা কমে আসছিল। পরদিন রবি অটোতে অফিসে যাওয়ার জন্য বের হয় এবং তার আনুর সাথে দেখা হয়। আনু জানতে চায় তার বাইক কোথায়। রবি বলে, আজকাল সে বাইক চালায় না, অটোতে করেই কালেকশন করতে যায়। রবি তার একজন ক্লায়েন্টের বাড়িতে যায় কালেকশন করতে।
রবিকে দেখে সে বলে, কি খবর তোমার? ডক্টর কি বলল তোমার চোখের ব্যাপারে? রবি বলে, তারা বলেছে অপারেশন না করলে আস্তে আস্তে আমার দৃষ্টিশক্তি হারিয়ে যাবে। রবির ক্লায়েন্ট বলে, ডক্টররা তো টাকা নেওয়ার জন্য কত কিছুই বলবে, তুমি এসবে কান দিও না, ভালোর চিন্তা করো, ভালোই হবে। এখানে তাদের কথায় বোঝা যায় রবির ক্লায়েন্ট একাই থাকে, আর রবি মাঝে মাঝেই তার সাথে দেখা করতে আসে, আর তারা একজন আরেকজনের সাথে সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নেয়। পরদিন অফিসের জানালা দিয়ে রবি দেখে আনু একটি ছেলের সাথে রেগে কথা বলছে। ছেলেটি আনুর কাছ থেকে জোর করে কিছু টাকা নিয়ে চলে যায়। রবি লোনের জন্য আবেদন করেছিল, তাই ম্যানেজার এসে জিজ্ঞেস করে রবির কত টাকা লাগবে। রবির মুখে এত টাকার কথা শুনে ম্যানেজার তাকে অনেক কথা শোনায় এবং লোন দিতে না করে দেয়। এরপর আনু রবির কাছে জানতে চায় এত টাকা দিয়ে সে কি করবে। তখন রবি আনুর কাছে ওই ছেলেটির কথা জানতে চায়। আনু জানায় সে ওর ভাই, সে কোনো কাজ করে না, তাই তার কাছে টাকা চাইতে এসেছিল। আনু রবিকে একটি অ্যাড্রেস দিয়ে বলে কাল এখানে কালেকশনে যেতে হবে। রবি বের হওয়ার সময় অ্যাড্রেসটি দেখছিল। রবির যেহেতু চোখের সমস্যা, তাই সে একটু ভালো করেই দেখছিল, সেটা আবার আনু লক্ষ্য করছিল। রবি খেয়াল করে আনু তাকে দেখছে, তাই আনু যেন কিছু বুঝতে না পারে, তাই স্বাভাবিকভাবেই দেখার ভান করে সে। রবি বাড়িতে ফিরছিল, তখন সে দেখে শ্বেতার ঘর থেকে একটি ছেলে বেরিয়ে যাচ্ছে। রবির বিষয়টা একটু সন্দেহ হয়। রবি রাতে সিগারেট ধরিয়ে ম্যাচের কাঠি ফেলছিল জানালা দিয়ে। তখন রবি জানালা দিয়ে দেখে ওই দিনের গিফট দেওয়া লোকটি শ্বেতার ঘর থেকে বারবার বের হচ্ছে আর ভেতরে যাচ্ছে। তার আচরণ দেখে রবির একটু সন্দেহ হয়, তাই রবি নিচে গিয়ে শ্বেতার ঘরের সামনে যায়। রবি নক করলে শ্বেতা দরজা খুলছিল না, কিন্তু অনেকক্ষণ পর দরজাটি খুলে দেয় সেই লোকটি। রবি শ্বেতার কথা জানতে চাইলে লোকটি বলে শ্বেতা কিছুদিনের জন্য বাইরে গেছে। তখন রবি বলে আমি বিকেলেও তাকে দেখেছি। তখন লোকটি রবিকে ঘরের ভেতর নিয়ে যায়। লোকটি বলে তার নাম বিজয় প্রকাশ। রবি আবার শ্বেতার কথা জানতে চাইলে লোকটি রবিকে রান্নাঘরে নিয়ে যায়। রবি গিয়ে দেখে রান্নাঘরে শ্বেতার রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। বিজয় প্রকাশ রবিকে বলে, আমার সাথে কয়েকদিন আগেই শ্বেতার পরিচয় হয়েছিল, আজ আমাকে কল করেছিল। আমার মনে হলো ও একটু মানসিকভাবে চিন্তায় আছে, তাই ভয় পাচ্ছিলাম কিছু করে বসে কিনা। তারপর এখানে এসে দেখি তার লাশ পড়ে আছে। রবি বলে, আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? বিজয় বলে, আমি খুন করলে তো এতক্ষণে পালিয়েই যেতাম, আপনার সাথে এভাবে কথা বলতাম না। বিজয় তখন বলে, আপনি এবার এখান থেকে চলে যান, কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলবেন না। রবি বলে, আমি মিথ্যে কেন বলবো? বিজয় বলে, আপনাকে মিথ্যে বলতে হবে না, আপনি কাউকে কিছু বলবেন না, তাহলেই হবে। এর জন্য আমি আপনাকে টাকা দেব। টাকার কথা শুনে রবি রাজি হয়ে যায়, কারণ রবির অনেক টাকার প্রয়োজন ছিল। রবি ওই দিন চলে যায়। পরদিন অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন শ্বেতার বাড়ির সামনে পুলিশ দেখে নিচে যায়। পুলিশ তখন খুনের ইনভেস্টিগেশন করছিল। রবি কিছুক্ষণ দেখে চলে যায়। এরপর রবি তার ক্লায়েন্টের কাছে গিয়ে গত রাতের সব কথা খুলে বলে। রবির ক্লায়েন্ট এটা শুনে বলে, ওই ব্যক্তির সাথে কিভাবে যোগাযোগ করবে তুমি? রবি বলে, সে আমার নাম্বার নিয়ে গেছে, বলেছে কল করবে। তখন ক্লায়েন্ট হেসে বলে, তুমি কিলারকে এত বিশ্বাস করছো কিভাবে? রবি বলে, আমার মনে হয় না সে খুন করতে পারে। রবির অপারেশনের জন্য এখন অনেক টাকার প্রয়োজন, আর তার একমাত্র উপায় হলো বিজয় প্রকাশের থেকে টাকা নেওয়া। এদিকে পুলিশ এসে ইনভেস্টিগেট শুরু করে, কিন্তু কেউই কিছু বলতে রাজি হচ্ছিল না। রবি সবার সাথে বসে লাঞ্চ করছিল। তখন আনু রবিকে বলে, তুমি এখনো বিয়ে করছো না কেন? তখনই বিজয় প্রকাশ রবিকে কল করে বলে 2টার দিকে তার সাথে দেখা করতে। রবি তাড়াতাড়ি খাবার না খেয়েই উঠে চলে যায়। আনু শুধু রবির আচরণ দেখে অবাক হচ্ছিল। রবি বিজয়ের কথা মতো 2টার সময় এক জায়গায় অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর বিজয় একটি গাড়ি নিয়ে আসে আর রবিকে উঠিয়ে নিয়ে চলে যায়। তারা একটি নির্জন জায়গায় যায়। রবি পালানোর চেষ্টা করছিল। তখন বিজয় বলে ওঠে, ধন্যবাদ রবি। রবি এবার একটু স্বস্তি ফিরে পায়। বিজয় জানতে চায়, কত টাকা চাও তুমি? তখন রবি বলে, 3,20,000 টাকা। বিজয় 3,20,000 টাকার একটি চেক দেয়। রবি ব্যাংকে গিয়ে চেক দিয়ে টাকা তোলে। রবি বাড়িতে ফিরছিল, তখন দেখে পুলিশ লন্ড্রিতে কাজ করা এক মহিলাকে জিজ্ঞাসা করছে যে মেয়েটা তার কাছে কোনো কাপড় দিত কিনা। মহিলাটি বলে, সে কখনো আমার কাছে কাপড় দিত না। এরপর পুলিশ চলে যায়, কিন্তু মহিলার আচরণে বোঝা যাচ্ছিল সে কিছু লুকোচ্ছে। রবি টাকা নিয়ে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে রবি জানতে পারে সব মিলিয়ে প্রায় 5 লাখ টাকা লাগবে। রবি তখন বিজয় প্রতাপকে ফোন করে। রবি বিজয় প্রতাপকে বলে যে আরো একটু বেশি টাকা লাগবে। বিজয় বলে, আপনি প্রথমে যা চেয়েছেন আমি তাই দিয়েছি,
এখন আর সে দিতে পারবে না। রবি কোনো উপায় পাচ্ছিল না। সারাদিন বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরে আসে। রবিকে দেখে ওই ইস্ত্রিওয়ালা মহিলাটি বলে, ভালো মেয়ে ছিল স্যার, ইস্ত্রি করা কাপড়গুলো নিতে পারলো না। সারা ঘরে রক্ত আর রক্ত, বডি নিতেও কেউ আসেনি। সেদিন আপনাকে ওই ঘরের পাশে দেখেছিলাম, আপনি চেনেন নাকি ওই মেয়েটিকে? রবি চিন্তিত হয়ে বলে, অন্য কাউকে ভুল করে দেখেছেন হয়তো। রবি টাকাগুলো রেখে চিন্তা করছিল, আর শ্বেতার পালিত পাখিগুলো তখন খুব ডাকছিল। তাদের আওয়াজ শুনে রবির মনে পড়ে শ্বেতা তাদের প্রতিদিনই খাবার দিত। রবি তার ঘর থেকে কিছু চাল নিয়ে পাখিগুলোকে খেতে দেয়। শ্বেতা মারা যাওয়ার পর থেকে কেউ এই পাখিগুলোকে খাবার দিতে আসেনি, তাই পাখিগুলো অনেক কষ্ট পাচ্ছিল। পরদিন সকালে এক পুলিশ অফিসার আসে ইনভেস্টিগেট করতে। পুলিশ রবিকে শ্বেতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ রবিকে বলে, ওই দিন তুমি কাউকে শ্বেতার বাড়িতে আসতে বা যেতে দেখেছো? রবি বলে সে কাউকেই দেখেনি। কনস্টেবল যখন চলে যাচ্ছিল, রবি তখন কনস্টেবলকে ডেকে বলে, আমি ওই দিন একজনকে দেখেছিলাম। কনস্টেবল রবির স্টেটমেন্ট নিতে থানায় নিয়ে যায়।